আমাদের দেশে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের উপর যে ধরনের আয় কর ছিল সেটা সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়া হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই সৌর বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহ প্রদানের জন্য 2035 সাল পর্যন্ত সৌর বিদ্যুৎ খাতে 0% কর হার প্রস্তাব করছি। সৌর বিদ্যুৎ আর ট্যাক্স দিতে হবে না। একই সাথে সৌর বিদ্যুৎ, হাত ব্যথা হচ্ছে, এখনো তো শেষ হয় নাই। একই সাথে সৌর বিদ্যুৎ বিলের উপর, এটা আরো ইন্টারেস্টিং, একই সাথে সৌর বিদ্যুৎ বিলের উপর ব্যবহারকারীদের কনজিউমার সৌর বিদ্যুৎ বিল পরিশোধের বিপরীতে 5% কর রেয়াত সুবিধা প্রদানের প্রস্তাব করছি। অর্থাৎ যারা সৌর বিদ্যুৎটা ব্যবহার করবে তারা 5% রেয়াত সুবিধা পাবে। মানে সৌর বিদ্যুতের দিকে একটা বিশাল প্রকল্প সরকারের আছে। সকল ধরনের ইলেকট্রিক ভেহিকেল ইভি বিআরটিএ তে রেজিস্ট্রেশন ও নবায়নের ক্ষেত্রে বিদ্যমান অগ্রিম আয়করের পরিমাণ 2 লাখ টাকা হতে কমিয়ে ইলেকট্রিক গাড়ির 200, 300, 400 এবং 400 কিলোওয়াটের বেশি ক্যাপাসিটি ভিত্তিতে যথাক্রমে 25,000, 50,000, 75,000 এবং 1 লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করছি। মানে প্র্যাকটিক্যালি অনেক কম, এটা অনেক কমে গেছে। এটা আমাদের ইভি ভেহিকেলকে আমরা এনকারেজ করার চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে। মানে স্পিকার, এই বাজেটের কেন্দ্রবিন্দুতে রয়েছে কর্মসংস্থান। আমরা কর নীতিকে এমনভাবে সাজাতে চাই যাতে নতুন ব্যবসা, নতুন ধারণা, নতুন প্রজন্ম এগিয়ে আসতে পারে। তরুণ নারী প্রতিবন্ধী ও উদ্ভাবনী উদ্যোক্তাদের বিশেষ সহায়তা প্রদানের জন্য বর্তমানে শুধু আইটি ফ্রিল্যান্সিং এর উপর কর অব্যাহতি আছে। এই কর অব্যাহতির সুবিধা অন্যান্য সকল প্রকার ফ্রিল্যান্সিং আয়ের ক্ষেত্রে সম্প্রসারণ করার প্রস্তাব করছি। অল ফ্রিল্যান্সিং, তাদের আর বিষয়টা নাই। এর ফলে ফ্রিল্যান্সাররা তাদের আয় বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের দেশে আনতে উৎসাহিত হবে। তরুণদের উদ্ভাবনী কাজে উৎসাহ যোগাতে সকল ধরনের কন্টেন্ট ক্রিয়েশন হতে আয়কে করমুক্ত করার প্রস্তাব করছি। এটা আবার বলবো, এটা আবার বলতে হবে। এটা একটা বিশাল ব্যাপার। আমাদের দেশে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের উপর যে ধরনের আয় কর ছিল সেটা সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়া হয়েছে। ইউনূস সরকার নাই, তারেক রহমানের বর্ধিত সরকার পাতানো সংসদে বাজেট দিচ্ছে। দীর্ঘ 2 বছর প্রায় বাজেটবিহীন দেশ আল্লাহর ইচ্ছায় চলার পর বাজেট নিয়ে তাই মানুষের মধ্যে আগ্রহ আছে। তার চেয়েও বড় কথা হলো মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে সরকার মানুষকে মুক্ত করতে পারবে কিনা এই বাজেটে, তাতেও মানুষ জানতে আগ্রহী অনেক বেশি। কিন্তু দৈনিক সমকালে প্রকাশিত সংবাদ থেকে বোঝা গেল বাজেটে মানুষের জন্য উপকারী কিছু থাক বা না থাক, ইউনূস সরকারের উপদেষ্টারা, বিশেষ করে AK-47 এর মালিক আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, ফারুকী সহ বৈষম্য বিরোধী ছাত্রদের যারাই, ধরুন হান্নান মাসুদ, যার বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে, মানে গত 2 বছরে বিপুল পরিমাণে অর্থ যারা উপার্জন করেছেন তাদের জন্য সরকার বিনা প্রশ্নে এক বিশাল প্রণোদনা উপহার নিয়ে বাজেট প্রণয়ন করতে যাচ্ছে। চলুন জানা যাক কাদের জন্য কি করছে সরকার।
প্রশ্ন তুলুন নিজের মনে। এই অবৈধ ইউনূস সরকার যখন ক্ষমতায় বসেছিল তখন তারা প্রথমে যে প্রতিশ্রুতিটি দিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল যে কালো টাকা সাদা করার সুযোগ তারা দেবে না। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভবিষ্যতে কোনো বাজেটেই অপ্রদর্শিত অর্থ বৈধ করার কোনো সুযোগ রাখা হবে না। অর্থ উপদেষ্টা নিজে মুখে বলেছিলেন এই কথা, কিন্তু বাস্তবতা কি ছিল? শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি ধুলোয় মিশিয়ে দিয়ে আবাসন খাতে কালো টাকা সাদা করার বিধান রেখেই তারা বাজেট পাশ করেছিল। কিন্তু সমকালের রিপোর্ট বলছে এই যে তারেক রহমানের সরকার আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে সুনির্দিষ্টভাবে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দিচ্ছে, যেখানে কেউ স্বপ্রণোদিত হয়ে কর দিলে তার বিষয়ে কোনো প্রশ্ন তোলা বা কোনো আইনি কার্যক্রম গ্রহণ করা যাবে না। এখন একটু বোঝা দরকার এই বিনা প্রশ্নের শব্দ দুটো কতটা মারাত্মক। পৃথিবীর প্রতিটি দেশেই কখনো না কখনো কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। ভারতে হয়েছে, আমেরিকায় হয়েছে, ইউরোপের দেশগুলোতেও হয়, কিন্তু কোথাও একটি দেশেও বিনা প্রশ্নে শব্দ যুগল ব্যবহার করা হয় না। কারণ যে কোনো সভ্য রাষ্ট্রে অপ্রদর্শিত অর্থ বৈধ করার পাশাপাশি তার উৎস যাচাইয়ের একটি ন্যূনতম প্রক্রিয়া থাকতে হয়। কারণ অর্থের উৎস না জানলে মাদক ব্যবসা, সন্ত্রাসে অর্থায়ন, জঙ্গিবাদে অর্থায়ন এবং পাচারকৃত অর্থ একই ছাদের নিচে বৈধতা পেয়ে যায়। বিনা প্রশ্নে মানে হলো আপনি শুধু বলবেন আমার কাছে এত হাজার কোটি টাকা আছে, এই নেন কর দিলাম। রাষ্ট্র বলবে তথাস্তু, এই টাকার প্রকৃত মালিক আপনি। এই বিধান কেবল সেই দেশেই তৈরি হতে পারে যে দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা নির্দিষ্ট কিছু মানুষের স্বার্থ রক্ষার যন্ত্রে পরিণত হয় রাষ্ট্রটি। এবার আসুন মূল প্রশ্নে, এই বিধান আসলে কাদের জন্য? আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, সার্জিস আলম, হান্নান মাসুদ, হাসনাত, যারা গত 2 বছরে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিপুল সম্পদ অর্জন করেছেন, আজ তো তাদের ঈদের আনন্দ হওয়ার কথা। বিএফআইইউ ইতিমধ্যে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সৈয়দা রিজওয়ানা হাসান, ফাজুল কবির খান, আদিলুর রহমান খান শুভ্র এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে। আরেক উপদেষ্টা প্লাস বিশেষ সহকারী ফয়াজ তাইয়েবের বিরুদ্ধে মানি লন্ডারিং সহ নানা তদন্ত করছে দুদক। মানি লন্ডারিং এবং অর্থ পাচারের অভিযোগেও সকলের বিরুদ্ধে তদন্ত চলছে। কিন্তু এই তদন্ত আর কালো টাকা সাদা করার নতুন বিধান যদি একই সময়ে চালু হয় তাহলে সেই তদন্ত কি কাজে আসবে? কোনো কাজেই আসবে না। সজীব ভুইয়া নিজেই নাকি বলেছেন তার কাছে 5,000 কোটি টাকা আছে এবং সেটা নাকি তার উপার্জন করা অর্থ। ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জায়গায় এটা ছড়িয়ে পড়েছে। ধরে নিচ্ছি এটা মিথ্যা, কিংবা যদি সত্য ধরে নেই, আমাদের এই প্রশ্ন তো তুলতে হবে যে তরুণ 20 মাস আগে মেসের ভাড়া দিতে পারতেন না, 15 মাসে তিনি 5,000 কোটি টাকা উপার্জন করেছেন। ঠিক আছে, আমরা তো শুনেছি 11,000 কোটি টাকা। এই দাবি শুনে রূপকথার আলাদিনের চেরাগও লজ্জা পাবে। কিন্তু এই 5,000 কোটির ঘোষণাটি আসলে একটি কৌশলগত চাল। জনগণের মনে একটি সংখ্যা ছাড়িয়ে দাও, যাতে প্রকৃত লুটপাটের সংখ্যাটা আর প্রশ্নের মুখে না পড়ে। আর এই 5,000 কোটিকেই যদি বিনা প্রশ্নে কর দিয়ে বৈধ করা যায় তাহলে তো খেলা খতম। সার্ফ এক্সেলের মতো ধবধবে সাদা সবকিছু, ওয়াশিং পাউডারের নির্মা। দুর্নীতি দমন কমিশনে ইউনূস সরকারের প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। ক্ষমতা ছাড়ার 1 সপ্তাহের মধ্যেই লিখিত অভিযোগের পাহাড় তৈরি হয়েছিল দুদকের দোরগোড়ায়। নাহিদ ইসলামের সাবেক একান্ত সচিব আতিক মুর্শিদের বিরুদ্ধে অভিযোগ, প্রভাব খাটিয়ে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের নিয়োগ দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকা আত্মসাৎ। উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স প্রদানের ঘুষের অভিযোগ। সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসানিস মনসুর কেউই এই অভিযোগের বাইরে নন। এপিএস এর গাড়ি চালকের ভাই পর্যন্ত 1,80,00,000 টাকার আয়কর রিটার্ন জমা দিয়েছেন। এটা বলে দেয় যে দুর্নীতির শিকড় কতটা ছড়িয়ে গিয়েছিল ইউনূসের আমলে, কতটা ব্যাপকভাবে ছড়িয়েছিল।
সাবেক সচিব এবং বেগম জিয়ার উপদেষ্টা ABM আব্দুস সাত্তার, আপনাদের মনে আছে কিনা জানি না, 2024 সালের আগস্টেই বলেছিলেন যে অন্তত 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে আছে। তখন সরকার সেই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল আর বিএনপি তার মুখ বন্ধ করে রেখেছিল। আজ সেই ভিত্তিহীন অভিযোগই একে একে ভিত্তি পাচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানও বলছেন, অভিযোগের সত্যতা পেলে দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনা উচিত। কেউই আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু প্রশ্ন হলো, যে সরকার এই লুটপাটকারীদের সুরক্ষার জন্য বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার বিধান বাজেটে রাখছে, সেই সরকারের অধীনে প্রকৃত জবাবদিহি কি আদৌ সম্ভব? আমি বলছি না যে কালো টাকা সাদা করার বিধান ছিল না বাংলাদেশে এর আগেও ছিল, কিন্তু এভাবে বিনা প্রশ্নে তারেক রহমানের এই বর্ধিত সরকার এবং অবৈধ ইউনূস সরকারের ভিতরে যে আঁতাত, আসলে একটি বৃহত্তর রাজনৈতিক লুটপাটের প্রকল্প এটা, যেখানে জুলাই সন্ত্রাসীরা একদিকে রাষ্ট্র ভেঙেছে, অন্যদিকে সেই ভাঙনের ফাঁক করে নিজেদের পকেট ভরেছে। আর এখন সেই পকেটের টাকা সাদা করার জন্য বাজেটকেই হাতিয়ার বানানো হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এটা নজিরবিহীন ঔদ্ধত্য, এবং এই ঔদ্ধত্যের বিরুদ্ধে নাগরিকের এখন সোচ্চার হতেই হবে। কারণ আজ যদি এই প্রশ্ন না